গীতায় আছে কর্মেণ্য অধিকারস্তে মা ফলেষু কদাচন। লক্ষ্য পূরণ হিন্দু জাগরণ হয়েছে দাবি করছে বিজেপি। যে ব্রিগেড মুখরিত হয় রাজনৈতিক স্লোগানে, রাজনৈতিক মঞ্চে কেন গীতা পাঠ? প্রশ্ন তৃণমূলের। দেশজোড়া সমীক্ষা সি ভোটারের লোকসভা ভোটে কি হতে পারে বাংলার ফল, এই সমস্ত কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ হলো ব্রিগেড ময়দানে। শঙ্খধ্বনি, মন্ত্রোচ্চারণ, আরতিতে মুখর হয়ে উঠল কলকাতার কেন্দ্রে থাকা ময়দান এলাকা। ব্রিগেডের গীতা পাঠ অনুষ্ঠানে গাওয়া হলো নজরুলের গান। প্রশংসনীয় উদ্যোগ, দেশের একতাকে আরো মজবুত করবে। আসতে না পারলেও ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানকে শুভেচ্ছা জানিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। দেখুন। এ যেন এক অন্য ব্রিগেড। কলকাতার প্রাণকেন্দ্রে সেনাবাহিনীর মাঠে রাজনীতির বাক্যবাণ নিক্ষেপ নয়, ধ্বনিত হল গীতার বাণী। লক্ষ্য কণ্ঠে উচ্চারিত হল অর্জুন বিষাদ যোগ থেকে সাংখ্যযোগের শ্লোক। সাধু সন্তদের পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ অংশ নিলেন সেই গীতা পাঠ অনুষ্ঠানে। হাতে হাতে গীতা, মুখে মুখে মন্ত্র। শীতের মেদুরতায় মোড়া ব্রিগেড ময়দানে যেন গাম্ভীর্যের ওম ছড়িয়ে দিল অর্জুনের চিরসখা পার্থসারথীর বাণী। সমবেত শঙ্খধ্বনি, নাম সংকীর্তন, আরতি। এই প্রথম ব্রিগেডে অনুষ্ঠিত হল গীতা জয়ন্তীর অনুষ্ঠান। উঁচু মঞ্চে উপস্থিত ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী, পুরীর জগন্নাথ মন্দিরের দৈতাপতি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধু সন্তরা। তার সামনে নিচের মঞ্চে হল সাংস্কৃতিক অনুষ্ঠান। রবিবার সকাল 10টা নাগাদ ভক্তিগীতির মধ্য দিয়ে শুরু হয় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান। শোভাযাত্রা, কলস স্থাপন, বেদ পাঠের পর শঙ্করাচার্যকে মূল মঞ্চে বরণ করা হয়। এরপরই কাজী নজরুল ইসলামের লেখা শেষ সওগাত কাব্যগ্রন্থের অন্তর্গত পার্থসারথী কবিতাটি গানের আকারে পরিবেশন করা হয়। নজরুলের লেখা গান শেষ হতেই শুরু হয় লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। পাঠ করা হয় গীতার 5টি অধ্যায়। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, স্বপন দাশগুপ্তর মতো বিজেপির নেতা নেত্রীরা গীতা পাঠে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথাগত রায়। ব্রিগেডের গীতা পাঠে এসেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়ও। উপনিষদ, গীতা এবং ব্রহ্মসূত্র, তার মধ্যে সাধারণ মানুষের কাছে গীতা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে পাঠযোগ্য। এটি একটি স্মরণীয় অনুষ্ঠান। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। রাজনীতি যদি দেখে কেউ করতে চান সে আলাদা কথা, কিন্তু যারা এর ব্যবস্থা করেছেন, যে উদ্দেশ্যে এটা করা হয়েছে, সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, ধর্মীয় উদ্দেশ্য। ব্রিগেডে গীতা জয়ন্তীর অনুষ্ঠানে মধ্যমণি ছিলেন দ্বারকার শঙ্করাচার্য সদানন্দ সরস্বতী। हिंदुओं को विभाजित करने के बहुत प्रयास हो रहे हैं। सुरक्षा करने की, चिंतन करने की, समझने की आवश्यकता है। हम एक हैं, एक हो जाएं तो कोई भी शक्ति हमारे ऊपर शासन नहीं कर सकती। এদিনের অনুষ্ঠান থেকে সর্বধর্ম সমন্বয়ের বার্তাও উঠে আসে। অন্য ধর্মাবলম্বী মানুষকেও গীতা পাঠে অংশ নিতে দেখা যায়। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। গীতা পাঠ শুনে খুব ভালো লেগেছে। অনুষ্ঠানে আসতে না পারলেও এদিন লিখিত শুভেচ্ছা বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের আয়োজনকে প্রশংসনীয় উদ্যোগ বলে উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী লিখেছেন, নানা ক্ষেত্র থেকে আসা মানুষের সুবিশাল জমায়েতে গীতার ধ্বনি উচ্চারণ সমাজে ঐক্যের ধারাকে আরও মজবুত করবে। দেশের উন্নয়নের কর্মযোগ্য প্রেরণা যোগাবে এই উদ্যোগ। এ বিষয়ে আমি নিশ্চিত। প্রধানমন্ত্রী যে বার্তা পাঠিয়েছেন সে কথা এদিন মঞ্চ থেকে ঘোষণাও করা হয়। সব মিলিয়ে রাজনৈতিক সমাবেশের জন্য বিখ্যাত ব্রিগেড যেন একদিনের জন্য হয়ে উঠল তীর্থের ময়দান। সঞ্চয় মিত্র, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আমি শুরুতেই প্রদীপ্তর কাছে আসবো। প্রদীপ্ত, আপনারা শুরু থেকে বলে আসছেন ফ্লপ হবে এবং প্রধানমন্ত্রী আজকের ব্রিগেড ভরবে না জেনেই নরেন্দ্র মোদী আসেননি, কিন্তু প্রধানমন্ত্রী তো বলছেন উন্নয়নের কর্মযজ্ঞে প্রেরণা যোগাবে আজকের এই গীতা পাঠ অনুষ্ঠান এবং লক্ষ্য পূরণ হয়েছে। শুভেন্দু অধিকারী বলছেন, কিসের লক্ষ্য? যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে লক্ষ্য পূরণ হচ্ছে সেই লক্ষ্য। আমাদের বাড়িতে এবং প্রত্যেকের বাড়িতে দুবেলা শ্রীকৃষ্ণকে নিয়ে আমরা আমাদের মতন করে অর্চনা করি।
আমার ছেলে তো আজকে পরিষ্কার বললো, বাবা রাজনীতি করতে গেলে কি গীতা পড়তে হয়? গীতা কি আমরা এমনি পড়ি না? করে সে নিজের মতন গীতা পাঠ করে আবার শুনিয়ে দিল, ছোট্ট বাচ্চা ছেলে। আমাদের হিন্দুদের বাড়িতে, আমাদের বাঙালিদের বাড়িতে এবং অনেক বাড়িতে গীতা পাঠ ছোটবেলা থেকে হয়ে থাকে, প্রত্যেকে আমরা এগুলো করি। তার সঙ্গে রাজনীতির বিজেপির সম্পর্কের কি আছে? মোদ্দা কথা হচ্ছে বিজেপি কোথাও কুল পাচ্ছে না, কোনোভাবে কুল পাচ্ছে না। তাই তো সুকান্ত মজুমদারের মতন একজন অধ্যাপক ওরকম নক্কারজনক কথা বলেন, বিবেকানন্দের কথাটাকে ওভাবে সিপিআইএম এর কথা, লেফটিস্ট কথা বানিয়ে দেয়। লেফটিস্টরা একদিকে বিবেকানন্দকে কেউ ছাড়েনি, নেতাজিকেও ছাড়েনি, এরা তো বাঙালি অস্মিতাকে ছাড়লো না। একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কোথায় সেটা জানে না, কি বই লিখেছে সেটা জানে না, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছেন জানে না। এরা আসছে বাংলাকে গীতা পাঠ শেখাতে। বাংলার এই গীতা পাঠের দরকার নেই। বাংলার দাবি হচ্ছে 100 দিনের কাজের টাকা দাও, গরিব মানুষকে খেতে দাও, মাথায় বাড়ির ছাদ দাও। যে দুর্নীতি করেছে বলে তোমরা অভিযোগ করছো তাদের শাস্তির ব্যবস্থাপনা তোমাদের হাতে আছে বলছো তো। 155 জনকে তো 155টা টিম পাঠিয়েছো তো, কোথাও তো কোনো কিছু ব্যবস্থাপনা করতে পারছো না। উল্টে তোমরা পুরস্কৃত করছো রাজ্য সরকারকে, আর মানুষকে গীতা পাঠ করিয়ে ওই সেই মার্কসকে, যে মার্কসের কথা বলেছো না, সেই মার্কসের কথাই তোমরা শেষে নিজেরাই ফলো করছো তো। এবং সেই ব্রিটিশরা যখন ওই একটা বিশেষ আদমশুমারি করেছিল, সেই আদমশুমারি অনুযায়ী যখন 1948 সালে ওই অভিরাম দাস নিয়ে এসেছিল রাম মন্দির কোথাও একটা পোতার জন্য, সেই রকম ব্যবস্থাপনা করছো। ব্রিটিশদের যেমন চাটুকারিতা করেছো, সেই ব্রিটিশদের চাটুকারিতা অনুসরণ করে আজকে ব্রিটিশদের মতন করে বিভাজন নীতি চালু করার চেষ্টা করছো। ব্রিটিশদের মতন করে বিভাজন নীতি? দেবাশিস দা, যেটা তৃণমূল বলছে 35-এর আসন, 35-এর লক্ষ্যমাত্রা আপনারা পূরণ করতে পারবেন হিন্দুত্বের আবেগকে উস্কে দিয়ে, তৃণমূল তো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যেভাবে আপনারা ধর্মকে আঁকড়ে ধরে ভেসে থাকার চেষ্টা করছেন। দেখুন, তৃণমূল কংগ্রেস কি বলছে না বলছে আমার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিষ্কার বাংলা কথা হচ্ছে বাংলা কথা, পরিষ্কার বাংলা কথা। এই বাংলার মাটি থেকে বন্দে মাতরম, এই বাংলার মাটি থেকে ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। অনুশীলন সমিতি, যুগান্তর, যারা প্রথম সারির যারা আমাদের বিপ্লবী, তাদের একটা হাতে গীতা থাকতো, আরেক হাতে বন্দে মাতরম থাকতো। আনন্দমঠ গীতা হাতে নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। ভারতবর্ষের সমস্ত চেতনা, ভারতবর্ষের অনুভূতি, ভারতবর্ষের আত্মা প্রাণ হচ্ছে ভগবত গীতা, ভগবান শ্রীরাম আর ভগবান শ্রীকৃষ্ণের বাণী। আর রাজনীতির কথা বলছেন, আমাদের ভগবানরা মন দিয়ে শুনুন, আমাদের ভগবানরা রাজা ছিলেন, রাজা রাম, রাজা কৃষ্ণ। আমাদের ভগবানরা রাজনীতি করেছে, রাজনীতির মধ্যে থেকে ধর্ম বাদ দেওয়া হয়েছে বলেই আজকে বাংলার এই অবস্থা। আর ভারতবর্ষ ধর্মের পথে ফিরছে বলেই ভারতবর্ষ এগিয়ে চলেছে। দীর্ঘদিন পশ্চিমবাংলায় আমরা তো ভারতীয় জনতা পার্টি কখনো ক্ষমতায় থাকিনি। স্বাধীনতার পর থেকে এখানে সেকুলারাই শাসন করেছে। তারপরেও কেন সচ্চর কমিটির রিপোর্ট বলছে সংখ্যালঘু সবচেয়ে বেশি পিছিয়ে পশ্চিমবাংলায়? কেন প্রত্যেকটা রিপোর্টে সব জায়গায় পশ্চিমবাংলা পিছিয়ে, পরিযায়ী শ্রমিক 1 নম্বর, কেন শিক্ষা স্বাস্থ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন। নীতির রাজা আর রাজার নীতি, আমি বিশ্বনাথের কাছে আসবো, কিন্তু তার আগে আমি দেখাবো শাসন না থাকা সত্ত্বেও এখানে সেকুলারদের শাসন থাকা সত্ত্বেও দেবাশিস দা গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়, এটা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, কিন্তু আপনারা বলে দিলেন এটা বামপন্থীরা বলেছেন। সম্পূর্ণভাবে না শুনে না সুকান্তদার কথা উত্তর আমাকে দিতে হবে না। সুকান্তদা যেটা বলেছেন সেটা উনি বামপন্থীদের যে চক্রান্ত, যে মিথ্যাচার, সেটাকে উল্লেখ করেছে। তৃণমূল বামপন্থীদের মিথ্যাচারকে উল্লেখ করেছে। আমি কথা শেষ করিনি, আমাকে কথা শেষ করতে হবে। বামপন্থীদের মিথ্যাচারকে উল্লেখ করেছে। গায়ে কেন জ্বালা হয়েছে? তৃণমূল কংগ্রেসের গায়ে কেন জ্বালা হয়েছে? বিশ্বনাথ দা বাপিয়া, 2-3টে বিষয়। দেখো, কোনো সামাজিক প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠান তারা গীতা পাঠ করবে, এর মধ্যে কোনো আপত্তি নেই। কিন্তু রাজনীতির লোকরা যখন গীতা পাঠকে ব্যবহার করে ভোটের রাজনীতিতে নিয়ে আসে এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় ইস্যুগুলোকে বাদ দিয়ে তারা গীতা পাঠটাকে রাজনীতির আঙিনায় ব্যবহার করতে চায়, ভোটের রাজনীতিতে ব্যবহার করতে চায়, আপত্তিটা সেই জায়গায়। সেই কারণে কল্যাণ ব্যানার্জি যখন হুগলিতে কয়েকদিন আগে গীতা পাঠ করছিল, আমি তীব্র সমালোচনা করেছিলাম। হুগলির অসংখ্য সমস্যা আছে, সাংসদ হিসাবে তার প্রচুর সেগুলো মোকাবিলা করার প্রয়োজন। আবার একইভাবে আমি বলবো, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, এদের প্রত্যেকেরই প্রচুর সমস্যা আছে। দলের মধ্যে বিরোধী নেতা হিসাবে তাদের বিরাট বিষয় আছে, যেগুলো মানুষের সমক্ষে আনা উচিত। আমাদের আপত্তি ওই জায়গাটাতে হচ্ছে
যে রাজনীতিবিদরা কি তাহলে ইস্যুহীন হয়ে গেলেন? রাজনীতিবিদরা কি কেবলমাত্র মানে ধর্মকে ব্যবহার করে নির্বাচনে জয়ী হতে চাইছেন? এবং সেখানেই আমরা প্রশ্ন তুলছি যে সংবিধানের 51 এর ধারাতে এই উপধারায় পরিষ্কার করে বিজ্ঞানসম্মত একটা সমাজ গঠনের কথা বলা হচ্ছে, অথচ আমরা যেটা করতে চাচ্ছি ক্রমশ সেটা হলো যে বিজ্ঞানের ভাবনা চিন্তার প্রয়োগের পরিবর্তে মধ্যযুগীয় যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলোকে সামনে রেখে সমাজকে গঠন করতে চাইছি। তীব্র আপত্তি এই কারণে যে বেকারত্বের মতন ইস্যুকে আমরা গুরুত্ব দিতে চাইছি না, আমাদের সমাজের আইন শৃঙ্খলা থেকে শুরু করে একের পর এক ইস্যুকে গুরুত্ব দিতে চাইছি না। বিশ্বনাথ, বেকারত্ব, মূল্যবৃদ্ধির মতো জ্বলন্ত ইস্যুগুলোর কথা বলছে। আমি দেবাশিস দার সামনে একটা পরিসংখ্যান রাখবো, কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকেরই 2022-এর জুলাই থেকে চলতি জুন পর্যন্ত করা সমীক্ষা অনুযায়ী 100 জন গ্র্যাজুয়েটের মধ্যে দেশে 13 জনই বেকার। আমি অবশ্যই রিয়াকশন নেব, কিন্তু তার আগে দেখাবো গীতা পাঠ নিয়ে স্বামী বিবেকানন্দের একটি উক্তিকে কেন্দ্র করে যেভাবে তরজায় জড়ালো বিজেপি ও তৃণমূল। দেখুন। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু এবং সন্ধেই তার সমাপ্তি ঘটত শঙ্খধ্বনির মাধ্যমে। বঙ্গ রাজনীতির কুরুক্ষেত্র ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠের সূচনা হলো সেই শঙ্খধ্বনি দিয়েই। রাজনীতির মহিরুহদের উপস্থিতিতে যে ব্রিগেড একের পর এক ঐতিহাসিক সমাবেশের সাক্ষী, সেই ময়দানেই আয়োজিত হলো এক বিশাল ধর্মীয় কর্মসূচির। প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও আসেননি, তবে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে বঙ্গ বিজেপির একের পর এক নেতার উপস্থিতি এবং তাদের নানা মন্তব্যকে ঘিরে ধর্মাচরণের সঙ্গে মিশে গেল সেই রাজনীতি। হিন্দু জাগরণ হয়েছে, সফল প্রোগ্রাম, সন্ত সমাজকে প্রণাম, কারো সাহায্য লাগেনি। গোটা পৃথিবীতে একসঙ্গে কোনো ধর্মগ্রন্থ পাঠ লক্ষ মানুষের কণ্ঠে ডিসিপ্লিন হয়েছে, একটা পুলিশ লাগেনি, কর্পোরেশনকে লাগেনি। এটাই হলো হিন্দুদের তাকত। जो हिंदू हित में काम करेगा वो बंगाल में राज करेगा। গীতা পাঠের অনুষ্ঠান, সেখানে গিয়ে বিজেপি নেতারাই প্রমাণ করে দিচ্ছেন যে রুটি কাপড়া আর মাকানের রাজনীতি তারা করতে পাচ্ছেন না। সেই কারণেই কখনো রাম কখনো গীতা এসব সামনে রেখে পলিটিক্যাল ইভেন্ট করতে হচ্ছে। বিজেপি ফেল করছে, ফ্লপ করছে, এখন সেই কারণে এসব গীতা টিতা দিয়ে রাজনীতি করতে গেছে। ব্রিগেড ময়দানে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক এই তরজারাবহে বিভিন্ন দলের নেতাদের মুখে মুখে ফিরছে স্বামী বিবেকানন্দের উক্তি। তিনি বলতেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলিলে তোমরা স্বর্গের আরো নিকটবর্তী হইবে। স্বামী বিবেকানন্দ বলে গিয়েছিলেন, যদি যুবকদের শরীর সুস্থ রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে গীতা পাঠের চাইতে ফুটবল খেলা ভালো। তা ওরা যদি গীতা পাঠ না করে ফুটবল খেলার ব্যবস্থা করতো, তাহলে যুবকদের শরীর তাজা থাকতো, মন ভালো থাকতো। এটা যেটা করছে, হিন্দু ভোট বেশি করে পাওয়ার জন্য রাজনৈতিক সুশ্রুতি দেওয়ার চেষ্টা করছে। বাংলা বহু যুগ ধরে এই সনাতন সংস্কৃতির ধারক এবং বাহক এবং ভক্তি আন্দোলনের পীঠস্থান ছিল। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। এই এখন দেখতে পাচ্ছেন না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি। ডিসেম্বরের কলকাতায় সুকান্ত মজুমদারের এই মন্তব্য রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছে। বাংলার মনীষীদের অপমানের অভিযোগে বিজেপি রাজ্য সভাপতিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছে তৃণমূল। রবীন্দ্রনাথ বিবেকানন্দ যারা বাংলার আইকন, বাঙালির আইকন, তাদের বিজেপি বা আরএসএস যে ভেতর থেকে অপছন্দ করে, এটা আমি বলবো আজকে অধ্যাপক মজুমদার তার যে সাবকনসিয়াস মাইন্ড, তার মনের মধ্যে যে বিবেকানন্দ সম্পর্কে যে অবহেলা আছে, যে তাচ্ছিল্য আছে, যে অবজ্ঞা আছে, বিবেকানন্দের বাণীকে নিয়ে যে অশ্রদ্ধা আছে, সেটা তার কনসাস মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের 2022-এর জুলাই থেকে চলতি জুন পর্যন্ত করা সমীক্ষা অনুযায়ী দেশে 100 জন গ্র্যাজুয়েটের মধ্যে 13 জনই বেকার। এই পরিস্থিতিতে কর্মসংস্থান তৈরির পরিবর্তে আর কত ধর্মীয় জিগির তুলে বিজেপি ক্ষমতায় থাকার চেষ্টা করবে? এদিন ইন্দিরা গান্ধীর মূর্তির পাদদেশে সংবিধান পাঠের আয়োজন করে সেই প্রশ্নই তুলল কংগ্রেস। একই সুর বামেদেরও। এই রাজ্যে যখন দেখছি রাস্তায় দিনের পর দিন এসএসসি এসএলএসটির ভাই বোনেরা আপার প্রাইমারি টেট, আজকে ভাবুন তো, এই আপার প্রাইমারিতে আন্দোলন করতে গিয়ে তারা রাতে জেল খাটছে। ঠিক সেইভাবে ভারতবর্ষে যখন আমরা তাকাচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক চিত্র, সাধারণ মানুষের হাতে অর্থ নেই,
তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। এই বাংলাতেও একই অবস্থা আমরা দেখছি। স্বামী বিবেকানন্দের নাম উনি শুনেছেন? স্বামী বিবেকানন্দকে জিজ্ঞাসা করুন যে আপনি কি বামপন্থীদের প্রোডাক্ট? না, অপদার্থ এবং অপকাণ্ডরা যদি কখনো কোনো দলের নেতা হয়, যারা মনীষীরা কে কী বলেছেন তাও জানে না, এমনকি বিবেকানন্দ কী বলেছেন তাও জানে না, অথচ বিজেপির নেতা হয়, তাহলে সেটা অল্পবিদ্যা ভয়ঙ্করী সামিল। লোকসভা নির্বাচনের প্রাক্কালে 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে ব্রিগেড ময়দানে অনুষ্ঠিত হল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। আর সেই কর্মসূচিকে ঘিরে বইতে শুরু করল রাজনীতির স্রোত। সঙ্গে কি মিশে গেল ধর্মের আবেগ? সেই উত্তর দেবে সময়। আবির দত্ত, সত্যজিৎ বৈদ্য, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেয়। স্বামী বিবেকানন্দের এই উক্তিকে কেন্দ্র করে তরজায় জড়িয়েছে বিজেপি আর তৃণমূল। বাংলায় মনীষীদের অপমান করা হয়েছে, এই অভিযোগের বিজেপি রাজ্য সভাপতির ক্ষমা চাওয়া উচিত, এমনটাই দাবি তুলেছে শাসক দল। আমি পার্থদার কাছে আসবো। পার্থদা, যারা এই কথা বলছে তারা বামপন্থীদের প্রোডাক্ট, সুকান্ত মজুমদার আজকে বলেছেন। না, আমি তো বলছি যে বাম এবং ডানপন্থী প্রোডাক্ট বুঝতে গেলে আমি জানি না আজকে ঠিক ব্রিগেডে কটা পর্বে পড়া হয়েছে। আমি বললাম যে 18টা পর্বে, মানে ভীষ্ম পর্বে যেটা লেখা ছিল যে কৃষ্ণ বলছে অর্জুনকে যে ফলের আশা না করে তুমি তোমার কাজ করে যাও। আর আজকের গীতাপাঠ শেষ হওয়ার পর আমি যা বুঝলাম যে একেবারে পাখির চোখ, মানে ফল হচ্ছে যে, মানে আমি ভোটের দিকে চোখ রেখে হচ্ছে যে একেবারে আমাদের যারা এই রাজনীতির কারবারি তারা গীতা পাঠ আয়োজন ব্যবস্থাটাকে ব্যবহার করছেন। এখন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে এই যে মানুষের ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট, এবং সেটা কিন্তু আমি বলছি যে দুপক্ষই করছেন। আপনি যদি দেখেন যে কিছুদিন বাদে রাম মন্দিরের উদ্বোধন হবে, প্রধানমন্ত্রী করবেন, একইভাবে তার কিছুদিন বাদে হয়তো আমাদের দেখবেন জগন্নাথ ধাম দীঘায় হচ্ছে যে তার একটা উদ্বোধন হবে। আপনি একইভাবে দেখবেন, হ্যাঁ, আপনি একইভাবে দেখতে পাবেন যে দীপাবলি পালিত হচ্ছে যখন, সেখানে দাঁড়িয়ে লক্ষ প্রদীপ জ্বালানোর পর আমরা দেখলাম যে বাচ্চা বাচ্চা অভুক্ত ছেলেমেয়েরা তারা হচ্ছে যে প্রদীপের তেল কোড়াচ্ছে। একইভাবে আমরা দেখতে পেলাম যে আমাদের গঙ্গার ধারে হচ্ছে যে দীপাবলি পালিত হচ্ছে। আসলে মানুষের যে রুটি রুজি, মানে মানুষের যে মূল দাবি, সেই দাবিগুলো কোথাও হারিয়ে যাচ্ছে। আজকে যারা বলছেন যে বামপন্থীদের প্রোডাক্ট বিবেকানন্দ, তাদের আসলে ইতিহাসটা পড়া উচিত ভালো করে। হয় বিবেকানন্দ সম্পর্কে ভালো জানেন না, অথবা বামপন্থা সম্পর্কে ভালো জানেন না। উদয়ন গো এই কথা বলেছেন, কিন্তু উদয়ন গোকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেছেন যারা এই কথা বলছেন তারা বামপন্থীদের প্রোডাক্ট। না না, আমি আবারও বলছি যে সুকান্ত বাবু, তো আমি সুকান্ত বাবুর কথাও শুনলাম, তিনিও তো বলেছেন যে এটা যে বামপন্থীদের কথা বলেছেন। এমন একটা বামপন্থীদের কথা না, আপনারা ইতিহাসের কথা, আপনাদের প্রতিবেদনও তো আপনি চালালেন। ফলে এখানে প্রশ্নটা হচ্ছে যে বিবেকানন্দকেও আপনি ততক্ষণ পর্যন্ত মানবেন যতক্ষণ পর্যন্ত বিবেকানন্দ আপনার প্রয়োজনে লাগে। রামকেও হচ্ছে আজকে রাজনীতির ময়দানে নামানো হচ্ছে, এবং ভোট রাজনীতির ময়দানে, এই একই কারণের জন্য। ভারতবর্ষের রাজনীতির এই চেঞ্জিং প্যাটার্ন, যেটা হচ্ছে যে মূল জায়গার থেকে সরে যাচ্ছেন। এবং আমি এটা বলে শেষ করছি, দেবাশিসবাবু বলছিলেন যে 10 বছর ভারতবর্ষ শাসন করার অভিজ্ঞতা হয়ে গেল আমাদের কেন্দ্রের সরকারের। আমি বলছি হাঙ্গার ইন্ডেক্সে এখন আফগানিস্তানের সাথে কেন ভারতবর্ষকে তুলনা করতে হচ্ছে? এত উন্নত যদি হয়ে থাকে, আমি বললাম যে আমাদের এখানে, হ্যাঁ আমি বলছি যে আমাদের এখানে বেকারি যে জায়গায় গেছে, হাইয়েস্ট জায়গায় গেছে, ফলে মানুষের হাতে কোনো কাজ নেই, ফলে সেটা ইস্যু হবে না। আমি বলছি পাপিয়া আরেকটা ব্রিগেড আপনি দেখবেন 7 তারিখে, 7ই জানুয়ারি, সেটাও লক্ষ্য মানুষের মুখে উচ্চারিত হবে কাজ, হাতে চাই কাজ, পেটে চাই ভাত। এটা হবে আরেকটা অল্টারনেট ব্রিগেড। সেই ব্রিগেডটাও আপনারা দেখবেন 7ই জানুয়ারি। স্মোককাণ্ডে দেখেছি রাহুল গান্ধীকে এই মন্তব্য করতে যে বেকারত্ব হচ্ছে জ্বলন্ত ইস্যু, বেকারত্বই মূল ইস্যু, এবং এর পেছনে বেকারত্বই প্রধান কারণ। না, প্রথমে হচ্ছে যে 10 বছর 12 বছর ধরে সীতার স্বামীকে নিয়ে রাজনীতি হলো, নিতার স্বামীর কাছে পুরো দেশটাই বিক্রি করে দিল। তারপরে এখন ধর্মতলার মোড়ে দুপুরবেলায় শীতকালে গীতা পাঠ করে পাপস্খলন করছে আর কি। আমি তো বিবেকানন্দ সম্বন্ধে কি কথা বলেছেন, না বিবেকানন্দর যে উক্তি, এখন বিবেকানন্দকে এরা রাগ করছে বিবেকানন্দ সম্বন্ধে বলে। আসলে বিবেকানন্দ চার্টার্ড ফ্লাইটে যেতে পারছে না, ওই রাগ হচ্ছে। কেউ অনুপ্রেরণায় ধরিয়ে দিতে পারলে ভালো, কেউ বিবেকানন্দকেও এখন বামপন্থী বানিয়ে দিচ্ছে। বাংলার মনীষীদের কমসে কম ছেড়ে দিন ভাই এই তরজা থেকে। পশ্চিম ভারতবর্ষে 47 বছরের সবথেকে বেশি বেকার, আলোচনা করা যাবে না। তার কারণ গীতা আর চণ্ডীপাঠ চলবে ভারতবর্ষে এই মুহূর্তে। দেখুন 23 কোটি মানুষ যারা গরিবী রেখার নিচে আবার চলে গেছে। আলোচনা করা যাবে না, আলোচনা করা যাবে একটাই, গীতা হবে, চণ্ডীপাঠ হবে। ভারতবর্ষের স্বাস্থ্য আইন, তারপরে আপনার জন্য পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু রোজগার তলানিতে ঠেকছে। আলোচনা করা যাবে না, তার কারণ গীতা থাকবে, চণ্ডীপাঠ থাকবে। মূল ইস্যু থেকে, সমস্যাগুলো থেকে দিক ঘুরিয়ে দিতে হবে। তো ঘুরিয়ে দেওয়ার জন্য এইসবগুলোকে আইডিয়াল, খুব আদর্শগত একটা জায়গা থেকে এই জায়গাগুলো তৈরি করা যায়। মানুষের খুব সফট কর্নার, মানুষ ঘরের মধ্যে যেটা আমরা মানি,
আমরা পশ্চিমবঙ্গের মানুষ বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংস থেকে আমাদের অন্তরে রাখি, অন্তরে মা কালীকে আমরা অন্তরে রাখি, এই হৃদয়ে রাখি। তার জন্য ধর্মতলার মাঠে আমাদেরকে গিয়ে যেতে হয় না। আশিসদারা বলেন যে আপনি যখন এই কথা বলছেন রাহুল গান্ধীকেও ভোট চাইতে মন্দিরে মন্দিরে ঘুরতে হয়, প্রশ্নটা তো এখানেই যে ভোট চাইতে বা ভোট বাক্স নিজেদের দিকে টানতে বারবার ধর্মকে কেন হাতিয়ার করে রাজনৈতিক দল। এই প্রসঙ্গে উঠে আসে 2024-এর লোকসভা নির্বাচন। সেই নির্বাচনের আবহে কোন দিকে বইছে ভোটের আওয়াজ।